गुड मर्निंग स्टूडेंट्स। आमी सुमना कर्मकार मुक्त शिक्षार प्रिय छात्र छात्रीरा आज के आमी तोमादेर बायोलॉजिर कोष चैप्टारटी पढ़ाচ্ছি। तो प्रथमेই আমরা যেমন দেখতে পাচ্ছি কোষ, যাকে আমরা ইংলিশে কি বলছি সেল। সেল একটা ল্যাটিন ওয়ার্ড যার মানে হচ্ছে স্মল রুম বা ছোট ঘর। সেল কথাটি প্রথম কে প্রবর্তন করেন 1665 সালে রবার্ট হুক, যিনি সেল কথাটিকে শুরু করেন। অর্থাৎ সেল এই মিনিংটা আমরা ওখান থেকেই পেয়েছি। কার কাছ থেকে? রবার্ট হুক। এরপর নেক্সট কি চলে আসছে 1831 সালে রবার্ট ব্রাউন যে বিজ্ঞানীটি, তিনি কি শুরু করেন? তিনি বলেন যে প্রতিটি কোষের কেন্দ্রে একটি বস্তুর অবস্থান আছে। অর্থাৎ প্রত্যেকটা কোষের ভেতরে একটা, তার কেন্দ্রের ভেতরে একটি বস্তু আছে, তাকে আমরা কি নাম দিয়েছি? নিউক্লিয়াস। 1831 সালে রবার্ট ব্রাউন কি বলেন? যে প্রতিটি কোষের কেন্দ্রে একটি বস্তুর অবস্থান, যাকে আমরা বলছি নিউক্লিয়াস। এরপর 1838 সালে স্লেইডেন ও সোয়ান নামক দুজন বিজ্ঞানী তারা তিনটে মতবাদ দেন, কোষকে নিয়ে তিনটে মতবাদ দেন, যার মধ্যে প্রথমত হচ্ছে প্রত্যেক জীব কোষ দ্বারা গঠিত। অর্থাৎ প্রত্যেকটি অ্যানিম্যাল হোক বা প্ল্যান্ট সেল হোক, তাদের মধ্যে কি যেটা মাস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেল। যে কোনো জীবদেহ তৈরি হচ্ছে কি দিয়ে? সেল দিয়ে। অর্থাৎ প্রত্যেকটা জীবের ভেতরে কোষ দ্বারা গঠিত। নাম্বার 2 কি বলছে? কোষ হচ্ছে জীবনের গঠনগত ও কার্যগত একক। অর্থাৎ জীবনের যে কোনো কিছু তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, বা আমরা যে নতুন করে সেল তৈরি করছি, প্রত্যেকটা জিনিস অর্থাৎ গঠনগত বা কার্যগত বিভিন্ন কাজ যে ফাংশনগুলো করছি, সমস্ত কিছু এই কী দিয়ে তৈরি? সেটাও কোষ দিয়ে তৈরি। অর্থাৎ জীবনের যে গঠনগত কার্যগত একক হচ্ছে কোষ। নাম্বার 3 কি বলছে? যে পূর্বে উপস্থিত মাতৃকোষ থেকে নিউ সেল তৈরি হয়। অর্থাৎ প্রথমে যে কোষটি ছিল, প্রথমে যে মাদার সেল ছিল, সেই মাদার সেল থেকে আমরা কি পাচ্ছি? নিউ সেল। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পরীক্ষায় এটা আসতে পারে যে কোথা থেকে নিউ সেল তৈরি হচ্ছে। তাহলে নিউ সেল তৈরি হচ্ছে পূর্বে উপস্থিত মাতৃকোষ থেকে। এগুলোও কিন্তু কে বলেছেন? বিজ্ঞানী স্লেইডেন ও সোয়ান। এরপর আমরা চলে যাচ্ছি মেন কথা, সেটা হচ্ছে কোষ। অর্থাৎ কোষের ভেতরে কি কি আছে, কোষ কি কি দিয়ে তৈরি, কোষের কাজ কি। তাহলে প্রথমত আমরা কি বলছি? কোষের ভেতরে যেটা কোষ তৈরি হচ্ছে প্রোটোপ্লাজম দিয়ে, প্রোটোপ্লাজম এবং নিউক্লিয়াস দিয়ে। প্রোটোপ্লাজম এবং নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমকে আমরা কি বলছি? প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের উৎস। অর্থাৎ আমাদের জীবনের যেটা সৃষ্টি, তার ভেতরে কি থাকছে? একদম মেন সেটা হচ্ছে কোষ, আর কোষের ভেতরে থাকছে প্রোটোপ্লাজম এবং নিউক্লিয়াস। আর এবার এই প্রোটোপ্লাজমের ভেতরে কি কি থাকছে? সাইটোপ্লাজম থাকছে, নিউক্লিয়াস থাকছে। সাইটোপ্লাজমের ভেতরে আর কি থাকছে? বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকছে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, বিভিন্ন কিছু এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, বিভিন্ন কিছু থাকছে। তার সঙ্গে কি থাকছে? নিউক্লিয়াস, যেটা হচ্ছে একদম যে কোনো সেলের একদম সেন্টারে বিলং করছে। যে কোনো সেলের সেন্টারে থাকছে নিউক্লিয়াস। যদি নিউক্লিয়াস না থাকে তবে সেই সেলটা পরিপূর্ণ হবে না। অর্থাৎ আমাদের যেটা মেজর পার্ট সেটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিয়াস। এবারে কি বলছি? যে কোনো সেলে তিনটে মেজর ইনগ্রেডিয়েন্ট থাকছে। তিনটে ইনগ্রেডিয়েন্ট কী কী থাকছে? একটা হচ্ছে প্লাজমা পর্দা, নাম্বার 2 হচ্ছে সাইটোপ্লাজম, এবং নাম্বার 3 হচ্ছে ডিএনএ। তাহলে যে কোনো সেলের আমরা তিনটে মেজর ইনগ্রেডিয়েন্ট পেলাম, একটা হচ্ছে প্লাজমা পর্দা, একটা সাইটোপ্লাজম, একটা ডিএনএ। এবার আমরা কি বলছি? তাহলে সাইটোপ্লাজম দেখলাম, নিউক্লিয়াস দেখলাম। কোষকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক মানে যার ভেতরে সুনির্দিষ্ট নিউক্লিয়াস নেই। অর্থাৎ এই ইউক্যারিওটিকটা অনেকটাই উন্নত, প্রোক্যারিওটিক হচ্ছে কম উন্নত, যার ভেতরে সুনির্দিষ্ট নিউক্লিয়াসটাই নেই। তাহলে আমরা কি বলতে পারি? যে নিউক্লিয়াসটি ইউক্যারিওটিকের মধ্যে সুস্পষ্ট। ডিফারেন্স বলছি, প্রোক্যারিওটিকের মধ্যে কিন্তু সেটা সুস্পষ্ট নয়। আর একটা কি, যেটা রাইবোজোম, অর্থাৎ যে রাইবোজোম যে অঙ্গাণুটি আছে, সেটি কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে হচ্ছে 80S প্রকৃতির। ইম্পর্টেন্ট কোশ্চেন, 80S প্রকৃতি। তাহলে প্রোক্যারিওটিকে কি রাইবোজোম থাকে না? হ্যাঁ, অবশ্যই থাকে। তাহলে কিভাবে থাকে? 70S প্রকৃতির থাকে। তাহলে দুটো ইম্পর্টেন্ট আমরা ডিফারেন্স পেয়ে গেলাম। এরপরে নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে ইউক্যারিওটিকের মধ্যে স্পষ্ট একটা বিভাগ আছে, একটা বিভিন্ন ডিফারেন্স আছে, যে হ্যাঁ এখানে নিউক্লিয়াস, এখানে মাইটোকন্ড্রিয়া, এখানে প্লাস্টিড, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রত্যেকটা জিনিসটা সাজানো থাকে, সুন্দর করে সুনির্দিষ্টভাবে থাকে। তাহলে ইউক্যারিওটিক সেলের মধ্যে স্পষ্ট বিভাগ আছে, কিন্তু প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেটা থাকছে না, স্পষ্ট বিভাগ নেই। আমরা বুঝতে পারবো না যে কী কী আছে, সেজন্যই তো সেটা কম উন্নত।
অর্থাৎ উন্নত এই মেজর ইম্পর্টেন্ট রিজনগুলো হচ্ছে এগুলোর জন্যই তো সে কম উন্নত বা বেশি উন্নত আমরা বিভাগটা দেখতে পাচ্ছি। এরপর নেক্সট কি দেখতে পাচ্ছি যে ইউক্যারিওটিকের মধ্যে দ্বিপর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু থাকে, অর্থাৎ যে কোনো সেলের যে অঙ্গাণুগুলো থাকছে সেটা ডাবল লেয়ার থাকছে। লেয়ারটা কি হচ্ছে ডাবল লেয়ার, একটা সিঙ্গেল লেয়ার হয় একটা ডাবল লেয়ার হয়, অর্থাৎ ইউক্যারিওটিকের মধ্যে সেটা ডাবল লেয়ার, কিন্তু প্রোক্যারিওটিকে সেটা নেই। তাহলে এটাও একটা ডিফারেন্স আমরা পেয়ে গেলাম। এরপর আমরা কি বলছি, এরপরে নেক্সট চলে যাচ্ছি আমরা সেলকে কিভাবে ডিভাইড করছি, একটা প্ল্যান্ট সেল একটা অ্যানিম্যাল সেল। ওকে, ডিফারেন্সটা বলে দিচ্ছি আমি কী কী ডিফারেন্স। তাহলে প্ল্যান্ট সেলের মধ্যে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা উদ্ভিদ সেলের মধ্যে সেটা হচ্ছে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে, সেটা কিন্তু অ্যানিম্যাল সেলে থাকে না। তাহলে একদম মাস্ট ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন সেটা হচ্ছে কোষ প্রাচীর কিন্তু প্ল্যান্ট সেলে থাকছে, অ্যানিম্যাল সেলে থাকছে না, আর সেটাও কি সেলুলোজ দিয়ে তৈরি হচ্ছে। আর অ্যানিম্যাল সেলে তাহলে কী থাকছে, কোষ পর্দা থাকছে, কিন্তু কোষ প্রাচীর নেই। এরপরে কি থাকছে, এরপরে আর একটা ডিফারেন্স, নাম্বার 2 হচ্ছে প্ল্যান্ট সেলেতে কোষ গহ্বর থাকছে, কিন্তু প্রাণী কোষে সেটি থাকছে না, বেশিরভাগ সময় থাকে না। ওকে, নাম্বার 3 পয়েন্ট কি দেখতে পাচ্ছি, প্ল্যান্ট সেলে যেটা কোষ গহ্বর সেটা কিন্তু আকারে বড়। প্রথম কথা, প্ল্যান্ট সেলে কোষ গহ্বর তো থাকছেই, তার সাইজটাও কিন্তু বড় হচ্ছে, আকারে বড় হচ্ছে, কিন্তু প্রাণী সেলে যেহেতু সেটা কম থাকে অর্থাৎ সেটা আকারে ছোট হবে, সেটা একটা ডিফারেন্স। ওকে, নাম্বার 4 ডিফারেন্স আমরা কি দেখতে পাচ্ছি যে প্লাস্টিড থাকছে, প্ল্যান্ট সেলের ভেতরে প্লাস্টিড থাকছে, কিন্তু অ্যানিম্যাল সেলের ভেতরে সেটা থাকছে না, অর্থাৎ প্লাস্টিড সেক্ষেত্রে অনুপস্থিত। ওকে, এরপর আর একটা ডিফারেন্স নাম্বার 5, সেটা হচ্ছে ডিকটিওজোম। আমরা ডিকটিওজোম কাকে বলছি, বলছি এককভাবে অবস্থানকারী গলগি বডিগুলোকে ডিকটিওজোম বলে। মানে কি, এককভাবে সিঙ্গেলভাবে অবস্থান করছে, সেই যে সুনির্দিষ্টভাবে কিন্তু থাকছে, তাহলে এইগুলোকে আমরা কি বলছি, এইগুলোকে আমরা বলছি ডিকটিওজোম, যেটা কিন্তু অনলি ফর প্ল্যান্ট সেল, মানে প্ল্যান্ট সেলে থাকছে, অ্যানিম্যাল সেলে কিন্তু থাকছে না। অ্যানিম্যাল সেলে কিন্তু যে গলগি বডি যেটা থাকছে সেটা কিন্তু বেশ উন্নত। তাহলে আমরা আর একটা ডিফারেন্স কী পেলাম, ডিকটিওজোম যেটা কি এককভাবে অবস্থান করছে প্ল্যান্ট সেলের ভেতরে, অ্যানিম্যাল সেলে কি হচ্ছে গলগি বডি কিন্তু উন্নত। আর একটা লাস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেন্ট্রিওল অনুপস্থিত। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে প্ল্যান্ট সেলের ভেতরে সেন্ট্রিওল থাকছে না, কিন্তু প্রাণী কোষের ভেতরে সেন্ট্রিওল থাকছে। তাহলে আমরা ইম্পর্টেন্ট যে ডিফারেন্সগুলো সেগুলো আমরা পেয়ে গেলাম, কোথা থেকে কি সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কোষ কি, তার ভেতরে কি কি অঙ্গাণু থাকছে, কি কি ডিফারেন্স প্ল্যান্ট সেল অ্যানিম্যাল সেলের মধ্যে কি কি ডিফারেন্স, আমরা পুরোটা আলোচনা করেছি। এরপর নেক্সট আমি যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা সেলের ভেতরে, একটা সেলের স্ট্রাকচারের ভেতরে কি কি অঙ্গাণু থাকছে, আর তাকে আমি একটু ব্রিফলি বলে দিচ্ছি যে কি কি ডিটেলসে থাকছে। ওকে, তো আমাদের প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে কোষ পর্দা। যে কোনো সেলে কোষ পর্দা থাকবেই, যে কোনো সেলে থাকছে। আর কি হচ্ছে, এই সেল বরাবর একটা কি লেয়ার থাকছে, এই লেয়ারটাকে আমরা কি বলছি, কোষ পর্দা। সেটি কি দিয়ে তৈরি হচ্ছে, সেটি হচ্ছে দুটি ফসফোলিপিড অণুর দ্বারা।
তাহলে আমরা দেখতে পাচ্ছি কোষ পর্দা কি যে কোনো সেলে থাকছে এবং সেটি দুটি ফসফোলিপিড অণুর দ্বারা তৈরি হচ্ছে। এরপরে আমি যেটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে কে কত সালে এটি প্রথম আবিষ্কার করে। নাইনটিন 72 বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন কোষ পর্দাকে নিয়ে একটা মেজর থিওরি দেন। সেই থিওরিটাকে আমরা কি বলছি? ফ্লুইড মোজাইক মডেল। তাহলে এই দুই বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন ফ্লুইড মোজাইক মডেল দেন। এই থিওরিটা অনুযায়ী আমরা কোষ পর্দা কীভাবে তৈরি হচ্ছে, তার ভেতরে কী কী আছে, আমরা প্রতিটা জিনিস বুঝতে পারছি। এরপরে আমি নেক্সট চলে যাচ্ছি যে কোষের ভেতরে যে বিভিন্ন তরল পদার্থ যাচ্ছে, যে বিনিময়টা হচ্ছে, সেটি কিভাবে হচ্ছে। তাহলে তিনটে পদ্ধতিতে হয়। একটা হচ্ছে ব্যাপন, নাম্বার 2 হচ্ছে অভিস্রবণ, তাহলে আমরা কি কি দেখতে পেলাম? একটা হচ্ছে ব্যাপন, আর একটা হচ্ছে অভিস্রবণ, আর নাম্বার 3 হচ্ছে সক্রিয় পরিবহন। এবার ব্যাপন কথাটার মধ্যেই মানেটাই হচ্ছে বেশি থেকে কম, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে। কি যাচ্ছে? জলের অণুগুলো, তাই তো? কোষ পর্দার ভেতরে তো নিশ্চয়ই জল তো থাকবেই, কারণ যে কোনো সেলের ভেতরে সাইটোপ্লাজম আছে, তার মানেই তার ভেতরে জল তো থাকবেই। তাহলে কিভাবে সেটা পরিবহন হচ্ছে? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে। অভিস্রবণ কি বলতে পারি? অভিস্রবণের ক্ষেত্রে জিনিসটা সেম, কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে একটা অর্ধবেদ্য পর্দা লাগে। তাহলে ব্যাপনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেটা জলের অণুগুলো যেগুলো যাচ্ছে সেটা হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে। অভিস্রবণের ক্ষেত্রেও আমরা সেম দেখতে পাচ্ছি, বেশি থেকে কম, কিন্তু সেখানে একটা মেজর জিনিস, সেটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা লাগবে। আর সক্রিয় পরিবহন হচ্ছে তার ঠিক উল্টোটা, অর্থাৎ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে অণুগুলোর পরিবহন। নেক্সট আমি বলছি যেটা হচ্ছে আমরা এই প্রত্যেকটা পদ্ধতি জানতে পারলাম যে কিভাবে জলের অণুগুলো পরিবাহিত হচ্ছে, কিন্তু শুধুমাত্র জলের অণুগুলো ছাড়াও যেটা খাদ্যের পরিবহনটা হচ্ছে, কিভাবে হচ্ছে? দুভাবে হচ্ছে। একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, আর একটা হচ্ছে পিনোসাইটোসিস। তো ফ্যাগোসাইটোসিস কি বলতে চাইছে? যেটা হচ্ছে আমরা কঠিন পদার্থ, মানে যে কোনো ভারী কোনো ফুড বা কিছু খাচ্ছি, অর্থাৎ এই পদার্থ গ্রহণ করতে লাগছে, ফ্যাগোসাইটোসিস। আর একটা পিনোসাইটোসিস কি? ফোটা ফোটা যে তরল নিচ্ছি, মানে ফোটা ফোটা তরল আকারে যাচ্ছে। এরপর কি বলছে? কোষ পর্দা বাইরের দিকে বর্ধিত হয়ে পদার্থকে ঘিরে একটি গহ্বর সৃষ্টি করে। এর ফলে কঠিন পদার্থ যেটা এটা তো লিকুইড ফুডের ক্ষেত্রে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে লিকুইড ফুড হচ্ছে না, কঠিন পদার্থ যাচ্ছে, সেটাকে গ্রহণ করছে। আর পিনোসাইটোসিসকে কি বলতে চাইছে? যে কোষ পর্দা যেটা ভেতরের দিকে ঢুকে গিয়ে একটি পেয়ালার ন্যায়, অর্থাৎ চায়ের কাপের মতো একটা পেয়ালার ন্যায় আকৃতি সৃষ্টি করছে এবং তার ভেতরে এটাকে লিকুইড আকারে গ্রহণ করছে। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি কোষ প্রাচীর। কোষ পর্দা সম্বন্ধে আমাদের একটা ধারণা হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি কোষ প্রাচীর, যেটা শুধুমাত্র প্ল্যান্ট সেলে থাকছে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে থাকছে। তাহলে কোষ প্রাচীর তৈরি কি দিয়ে হচ্ছে? পেপটাইডোগ্লাইক্যান দিয়ে তৈরি।
অর্থাৎ যে কোনো ব্যাকটেরিয়ার কোষ যেটা তৈরি হচ্ছে পেপটাইড ও গ্লাইকেন দিয়ে। এরপর কি বলছে, উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে, সেটিতে সেলুলোজ তো থাকছেই, আর কি হচ্ছে, অন্যান্য যে কোনো রাসায়নিক পদার্থও থাকতে পারে। তাহলে আমরা কোষ প্রাচীরের ক্ষেত্রে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি, উদ্ভিদের ক্ষেত্রে কী থাকছে, সেলুলোজ থাকছে, আর তার সঙ্গে বিভিন্ন অন্যান্য রাসায়নিক পদার্থও থাকতে পারে। এরপরে যেটা উদ্ভিদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্লাজমোডেজমাটা। এই জিনিসটা কি, প্লাজমোডেজমাটা জিনিসটা কি, এটা তোমাদের পরীক্ষাতেও আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা কথাটার অর্থ হচ্ছে যে প্রাথমিক স্তরে পার্শ্ববর্তী কোষের কোষ প্রাচীর মাঝে মাঝে ফাঁক থাকে, অর্থাৎ কোষ প্রাচীরের মিডিলে যে ফাঁকগুলো থাকছে, যার ভেতরে দুটো অবস্থানকারী সাইটোপ্লাজমের সংযোগ সাধিত হচ্ছে। মানে যদি এটা একটা কোষ প্রাচীর হয়, তার ভেতরে আবার সাইটোপ্লাজম আছে, আবার একটা কোষ প্রাচীর আছে, আবার সাইটোপ্লাজম হচ্ছে, তার মানে এই যে দুটো যে সাইটোপ্লাজমের মধ্যে যে সংযোগটা, এই যে সংযোগটা সাধিত হচ্ছে, এই জিনিসটাকেই বলছি আমরা প্লাজমোডেজমাটা। ওকে, নেক্সট হচ্ছে কোষীয় অঙ্গাণু। তো কোষীয় অঙ্গাণুর মধ্যে আমরা প্রথমেই পড়ব মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রথম কাজটাই কি, মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে কোষের শক্তিঘর, অর্থাৎ শক্তি উৎপন্ন করছে। কি রূপে উৎপন্ন করছে, এটিপি রূপে, এটিপি রূপে উৎপন্ন করছে মাইটোকন্ড্রিয়া, এটা হলো তার প্রথম কাজ। ওকে, নেক্সট হচ্ছে প্লাস্টিড, যেটি শুধুমাত্র আমরা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। একে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড, একটা ক্রোমোপ্লাস্টিড, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। লিউকোপ্লাস্টিডের ক্ষেত্রে কি, যে যা কোনো কালার নেই, আর ক্রোমোপ্লাস্টিড হচ্ছে লাল, নীল, হলুদ, যে কোনো কালারের হতে পারে। আর কি ক্লোরোপ্লাস্টিড যেটা, সেটা হচ্ছে সবুজ। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেটা সবুজ, ক্লোরোপ্লাস্টিড, অর্থাৎ প্লাস্টিডের ক্ষেত্রে আমরা তিনটে ডিভাইড পেলাম। ওকে, এরপরে নেক্সট যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ER। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম যেটা, সেটা কি দিয়ে আবৃত থাকছে, গলগি বডি দিয়ে। অর্থাৎ আমরা আর একটা ইম্পর্টেন্ট অঙ্গাণু পাচ্ছি, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, সেটা কি গলগি বডি এবং একটা একক পর্দা দ্বারা গঠিত থাকছে। ওকে, নেক্সট আমি চলে যাচ্ছি মাইক্রো বডিজ। এগুলো প্রত্যেকটি কোষীয় অঙ্গাণু, তোমাদের বইতে আরও সুন্দর করে ডিটেলসে দেওয়া আছে, তোমরা পড়বে। মাইক্রো বডিজের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, লাইসোজোম, পারঅক্সিজোম, আর একটা হচ্ছে গ্লাইঅক্সিজোম। মাইক্রোবডিজকে আমরা তিনটে ভাগে ডিভাইড করছি, একটা হচ্ছে লাইসোজোম, একটা হচ্ছে পারঅক্সিজোম, আর একটা হচ্ছে গ্লাইঅক্সিজোম। তাহলে লাইসোজোমটা যেটা, সেটা হচ্ছে সবথেকে মেজর পার্ট। এই লাইসোজোমকে আমরা কি বলছি, আত্মঘাতী থলি। কেন বলছি, কারণ হচ্ছে এর ভেতরে যে উৎসেচক, অর্থাৎ যে এনজাইমগুলো থাকছে, বর্তমানে প্রেজেন্ট যে এনজাইমগুলো রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট যেগুলো, সেগুলো পূর্বে যে এনজাইমগুলো ছিল বা পূর্বে যে কোষগুলো ছিল, সেগুলোকে খেয়ে ফেলছে, সেগুলোকে পুরোপুরি ডাইজেস্ট করে নিচ্ছে। সেই কারণে আমরা কি বলছি, লাইসোজোম হচ্ছে আত্মঘাতী থলি। এটা পরীক্ষায় আসবে তোমাদের, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট হচ্ছে সিলিয়া ও ফ্ল্যাজেলা।
সিলিয়া ফ্ল্যাজেলা কি? এরা হচ্ছে যে কোনো ব্যাকটেরিয়া কোষের, এককোষী কোষের সাঁতার কাটতে সাহায্য করছে। অর্থাৎ হচ্ছে প্যারামিসিয়াম, যেটা হচ্ছে সিলিয়া, প্যারামিসিয়ামের ভেতরে থাকছে সিলিয়া, আর একটা হচ্ছে ইউগ্লিনা যার ভেতরে থাকছে ফ্ল্যাজেলা। আর লাস্ট হচ্ছে সেন্ট্রিওল, এটিও একটু কোষ অঙ্গাণু। কার ভেতরে থাকছে? অ্যানিমেল সেলে থাকছে। কিভাবে দেখতে হয়? এগুলো দেখতে হয় বেলনাকার এবং (0.5 মাইক্রন)। তাহলে সেন্ট্রিওল কি হচ্ছে? সেন্ট্রিওল অ্যানিমেলসে থাকছে, এটা তো ইম্পর্টেন্ট। কি আকারের হচ্ছে? বেলনাকার হচ্ছে 0.5 মাইক্রন এর মধ্যে থাকছে। আর যেটা আমাদের লাস্ট কোষীয় অঙ্গাণু সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে সবথেকে বড় গঠন বা সবথেকে মেজর জায়গা জুড়ে থাকে যে কোনো কোষের ভেতরে নিউক্লিয়াস তো মাস্ট। তাহলে নিউক্লিয়াসের কাজ কি হতে পারে? একটা কাজ হচ্ছে কোষের সমস্ত কাজগুলোকে পরিচালনা করছে। নাম্বার 2 কী করছে? যেটা ক্ষয়পূরণ হচ্ছে, যদি কোনো কোষের ভেতরে কোনো ক্ষয়পূরণ হয় তাহলে সেটিকেও ঠিক করছে কে, বা তার যত্ন নিচ্ছে নিউক্লিয়াস। আর একটা কী হচ্ছে? জনন কোষ সৃষ্টিতে অংশগ্রহণ করে মায়োসিস নামক অপর একটি কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে নতুন সেল তৈরি করছে। তো নিউক্লিয়াস বিভাজন আমরা পরের চ্যাপ্টারে দেখব, কিন্তু নিউক্লিয়াসের ভেতরে আমরা যেগুলো ইম্পর্টেন্ট কাজ আমি বলে দিয়েছি। তো আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মায়োসিস, এর ভেতরে সে নতুন সেল তৈরি করছে। আশা করি তোমাদের ভালো লাগলো। থ্যাংক ইউ।